আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আমি এমডি ইসমাইল আছি আপনাদের সাথে। এমডি ইসমাইল ইজ ইংলিশ থেকে। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো কম্পারেটিভ সেন্টেন্স পার্ট 3 and this is for the SSC candidate. You know what? Comparative sentence is both important and both included in the syllabus of SSC and SSC. But in the headline of the topics, there is some difference between SSC and SSC. That means এসএসসির সিলেবাসে যে কমপ্লিট সেন্টেন্সটা থাকে সেটা সরাসরি কমপ্লিট দ্য সেন্টেন্স লেখা থাকে। আর এইচএসসিতে যেই হেডলাইনটা থাকে কমপ্লিট সেন্টেন্স শুরুতে সেটা থাকে complete the sentence using suitable clause and phrases. So in our previous class we discussed what is clause and phrase. That means whenever we want to complete an incomplete sentence we must use a phrase or a clause. It totally depends on the given sentence, whether we have to use clause or phrase. So let's start. This is our third class, and here I will clear some very important techniques for SSC. So here is the completed sentence part. সো আমরা যখন এইচএসসি কমপ্লিট সেন্টেন্স গুলো করব তখন কিন্তু আমাদেরকে দেওয়া থাকবে এরকম কমপ্লিট সেন্টেন্স ইউজিং সুইটেবল ক্লজেস এন্ড অবলিক ফ্রেজেস। দ্যাট মিনস আমরা যখনই একটা সেন্টেন্সকে কমপ্লিট করব, ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করব, তখন সেখানে আমাদেরকে অবশ্যই ক্লজ অথবা ফ্রেজ ইউজ করতে হবে। সো আর একটা জিনিস মাথায় রাখতে হবে, ক্লজ আর ফ্রেজ যেহেতু আমাদের ইউজ করতে হবে, তার মানে ক্লজ আর ফ্রেজ কিন্তু একটা সিঙ্গেল ওয়ার্ড না, একের অধিক ওয়ার্ড। সো আমরা যদি প্রথম সেন্টেন্সটা দেখি, আগের মতো আমরা সবগুলো সেন্টেন্স একবার পড়বো। হ্যাঁ, তবে এখানে একটা বিষয় হচ্ছে এসএসসি তে থাকে 5টা আর এসএসসি থাকে 10টা মিলে 5 নাম্বার, তার মানে 2টা মিলে 1 নাম্বার করে, প্রতিটা জন্য হাফ নাম্বার করে বরাদ্দ করা হয়। তো আমরা দেখবো, আবার আগের মতো দেখবো যে আমাদের সবগুলো সেন্টেন্সকে একই বিষয়কে কেন্দ্র করে দেওয়া হয়েছে নাকি আলাদা আলাদা বিষয় করে কেন্দ্র করে দেওয়া হয়েছে। আমরা যদি পড়ি উই আর লেট, দ্য ক্লাস উইল স্টার্ট সুন, ওয়ার্ক ফাস্ট লাস্ট, এটা ক্লাস সম্পর্কে বলা হচ্ছে। There goes a proverb that প্রবাদে আছে যে so we must make proper use of time. এখানেও আরেকটা বিষয় কন্ডিশন অফ মিথুস ফাদার। সো আমরা দেখতে পাচ্ছি, তিনটা পড়ে দেখতে পাচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ আলাদা একটা বিষয়। একটা সেন্টেন্স এক এক ধরনের বিষয় নিয়ে এখানে স্থাপন করা হয়েছে। সো দ্যাটস নট আ ম্যাটার, দ্য ম্যাটার ইজ দ্যাট whether we can complete a sentence with the right or suitable clause and phrases. সো এখানে ফার্স্ট যে সেন্টেন্সটা আছে সেখানে আমরা পড়ি যে কমপ্লিটিং সেন্টেন্স করার সময় আমাদের এইচএসসি লেভেলের ক্ষেত্রে কিন্তু আগের পরে সবগুলো সেন্টেন্স পড়তে হয়। কেন পড়তে হয় সেটা আমি সেন্টেন্সের ফাঁকে একবার বলে দিব। দেখেন, উই আর লেট, আমরা খুব দেরি করে ফেলেছি। দ্য ক্লাস উইল স্টার্ট সুন, ক্লাস খুব শীঘ্রই শুরু হবে। ওয়ার্ক ফাস্ট লাস্ট, ওয়ার্ক ফাস্ট লাস্ট, এখানে লাস্টের একটা রুল আছে। লাস্ট মানে হচ্ছে এই ভয়ে যে, অর্থাৎ আপনি কোন একটা কাজ আপনাকে করতে হবে, এই মুহূর্তে করতে হবে, কিসের বই, কোন একটা বইয়ের, এই বইয়ে যে, যেমন পরীক্ষা ফেল করার বই আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে, ওয়ার্ক হার্ড। লাস্ট নতুবা আমি পরীক্ষা ফেল করবো, অথবা পরীক্ষার ভয়ে পরীক্ষার ফেল করার ভয়ে আমাকে কঠোর পরিশ্রম করতে হবে। এই ধরনের সেন্টেন্স গুলো লাস্ট দিয়ে হয়। তার মানে লাস্টের অর্থ কিন্তু নতুবা, এই বইয়ে যে, এই ধরনের আপনি মনে করতে পারেন। তাহলে ওয়ার্ক ফাস্ট, দ্রুত হাঁটো। তাহলে কেন হাঁটবো, এর আগে সেন্টেন্স গুলো বলে দিচ্ছে, যেহেতু ক্লাস মিস করবে, এই কারণে ক্লাস খুব শীঘ্রই শুরু হবে। সো ওয়ার্ক ফাস্ট লাস্ট, এখানে লাস্টের পরে স্পেসিফিক একটা স্ট্রাকচার আছে, সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস শুড অথবা মাইন্ড। লাস্টের পরে স্পেসিফিক স্ট্রাকচার আপনার মতো করে দিলে, আপনি যদি বলেন লাস্ট নতুবা আমরা ক্লাস মিস করব, উই উইল মিস দ্য ক্লাস, হবে না, এটা কিন্তু হবে না। মানে উইলটা আপনার মনে হতে পারে, কিন্তু এটা কিন্তু স্পেসিফিক রুল। তার মানে লাস্টের পরে একটা সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পরে আমাদের একটা শুড অথবা মাইট দিতে হবে। এখানে সেই শুড অথবা মাইটটা কিন্তু উচিত অর্থে ব্যবহৃত হয় না নর্মালি। সো বাকিটা বারবার বেস্ট দিয়ে বাকিটা করতে হবে। সো আমরা যেটা করব যে, আমরা ইনকমপ্লিট করব কিভাবে, ইনকমপ্লিট করব কিভাবে, তাহলে ওয়ার্ক ফার্স্ট লাস্ট, যেহেতু সাবজেক্ট উই দিছে আমরা ইউজ করব উই শুড, SHOULD শুড, অথবা শুড অবলিক মাইট।
should oblique might. তাহলে আমি সাবজেক্ট দিয়ে দিলাম, এটা নির্দিষ্ট রুল, সাবজেক্ট দিয়ে দিলাম, সাবজেক্টের পরে আমাদের শুড অথবা মাইট দিতে হবে, আমি এখানে প্লাস দিয়ে দিচ্ছি রুলসটা যাতে একসাথে হয়ে যায়। সো প্লাস সাবজেক্ট প্লাস শুড অথবা মাইট দিতে হবে, প্লাস ভার্ব দিতে হবে, উই শুড অথবা মাইট মিস, আমরা কি করব, মিস দি ক্লাস, আমরা ক্লাসটা মিস করব। বাকি অংশ ভার্বের বেস ফর্ম দিয়ে, এটা হচ্ছে আমাদের ভার্ব, এই ভার্বের বেস ফর্ম দিয়ে আমাদের বাকি অংশটা করতে হবে। তো আমি এটাকে একটু কালার করে দিচ্ছি, সবগুলোকে আমরা এই কালার দিব, এই কালার দিলাম এন্ড একটু বোল্ড করে দিলাম। ওকে, এটা হচ্ছে আমাদের আনসার। তো উই শুড মিস দ্য ক্লাস। ওকে, দেয়ার গোজ এ প্রভাব দ্যাট, প্রবাদে আছে যে, প্রবাদে আছে যে, প্রবাদে অনেকগুলো প্রবাদ আছে, লক্ষ লক্ষ প্রবাদ আছে ইংরেজিতে, বাংলাতে, আমরা কোনটা লিখবো, সেই কারণে আমাদের কিন্তু পরেরটা পড়তে হবে। সো উই মাস্ট মেক প্রপার ইউজ অফ টাইম। তাহলে আমাদের টাইম সম্পর্কে, সময় সম্পর্কে যে প্রবাদটা আছে, একেবারে কমন একটা প্রবাদ আছে, সেই প্রবাদটা আমাদের লিখতে হবে। সেটা আপনারা সবাই জানেন, টাইম এন্ড টাইড ওয়েট ফর নান, টাইম এন্ড টাইড ওয়েট ফর নান, এখানে ওয়েটস হয় অথবা ওয়েট দিয়ে দেওয়া যায়, ওয়েট ফর নান, ওয়েট ফর নান। তাহলে এখানে মাঝে মাঝে কিন্তু প্রবাদ বাক্য আমাদের লিখতে হয়, যেটা আমরা এসএসসি লেভেলে দেখেছিলাম, যে টাইম এন্ড টাইড ওয়েট ফর নান। এটা আবার আমরা কালার করে দিলাম এবং বোল্ড করে দিলাম। ওকে, সো প্রথমটা গেল, দ্বিতীয়টা গেল। এরপর তৃতীয় নম্বর যদি আমরা আসি, দ্য কন্ডিশন অফ মিথুস ফাদার ওয়াজ নট ইল, মিথুর বাবার অবস্থা ভালো ছিল না। তাহলে এটা আপনি ফার্স্ট টেন্সের কথা। হ্যাঁ, ইফ ইউ নিউ হিজ মোবাইল নাম্বার, ইফ ইউ নিউ হিজ মোবাইল, যদি আমরা ইফ আই, যদি আমি নিউ জানতাম হিজ মোবাইল, দেখুন নিউ ইফ এর পরে ফার্স্ট নিউনিট, আই নিউ আমি জানতাম, হিজ মোবাইল নাম্বার তার মোবাইল নাম্বার জানতাম, যদি আমি তার মোবাইল নাম্বার জানতাম, তাহলে আমি কি করতে, দেখেন ফার্স্ট টেন্সের কথা ফার্স্ট টেন্সে বলতে হবে। যদি আমি তার মোবাইল নম্বর জানি, আমি তাকে ফোন করব, যদি আমি তার মোবাইল নম্বর জানতাম, আমি তাকে ফোন করতে পারতাম, বা আমি তার বাবার খবর নিতে পারতাম। তাহলে আমরা লিখতে পারি পারতাম, তাহলে এখানে কিন্তু পারতাম পড়তে আমরা কিন্তু ফার্স্ট টেন্সের ইউজ করব। স্ট্রাকচারটা হচ্ছে কিরকম, অর্থাৎ এরকম যদি সেন্টেন্স ইফ এর পরে যদি সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম ফার্স্ট ইনফিনিট থাকে, পরের স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস শুড অবলিক মাইট অবলিক কুড অবলিক, হ্যাঁ, এই ধরনের দিয়ে ভার্বের বেস ফর্ম দিয়ে বাকিটা করতে হবে। তাহলে আমি পারতাম, আই কুড, আমি পারি, আই ক্যান, আমি পারতাম, আই কুড, আই কুড আস্ক হার বা হিজ ফাদার্স কন্ডিশন, ফাদার্স কন্ডিশন, আমি তার বাবার অবস্থা জানতে পারতাম বা জিজ্ঞেস করতে পারতাম, বা আই কুড আস্ক অ্যাবাউট হিজ ফাদার্স কন্ডিশন, এটা আমরা দিতে পারি। সো এটা আমি কালার করে দিচ্ছি এন্ড বোল্ড করে দিলাম। গ্রেট। ওকে, তৃতীয় নাম্বার আসলাম আমরা। তার মানে এখানে রুলসটা হচ্ছে ইফ এর পরে, এগুলোকে বলা হয় কন্ডিশনাল সেন্টেন্স। সো কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে আমি অবশ্যই একটা ভিডিও বানাবো, যেখানে একেবারে ফানির মতো কন্ডিশনাল সেন্টেন্স অনেকের কাছে খুব বেশি মানে কঠিন মনে হয়, কিন্তু আসলে কন্ডিশনাল সেন্টেন্স গুলো খুবই একেবারে ইজি একটা বিষয়। সো কন্ডিশনাল সেন্টেন্সটা আমি একটা ভিডিও বানাবো, যে ইফ এর পরে ফার্স্ট ইনফিনিট থাকলে পরেরটা কি হবে, এই যে পরেরটা হবে সাবজেক্ট, সাবজেক্টের পরে একটা কুড দিতে হবে অথবা উড দিতে হবে অথবা মাইট দিতে হবে, এখান থেকে যে কোনো একটা। আপনার বাংলা তৈরি করার ক্ষেত্রে আমরা কিন্তু ভুলে গেছিলাম যে বাংলা, যে সবসময় একটা বাংলা তৈরি করি, সে বাংলাটার সাথে যেটা অ্যাডজাস্ট হয় সেটা কিন্তু আমরা বসাই। সো আমি যদি তার মোবাইল নাম্বার জানতাম, তার বাবার অবস্থার খবর নিতে পারতাম, কুড। ওকে, এরপর আসি 4 নম্বর আসি, দো বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, যদিও বাংলাদেশ একটি ছোট দেশ, তাহলে কি উই আর প্রাউড অফ আওয়ার ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস। তার মানে যদিও বাংলাদেশ ছোট দেশ, আমরা অনেক কিছু বলতে পারি, যদিও বাংলাদেশ অনেকগুলো নদী আছে, অনেকগুলো মানে আমাদের এই সম্পদ আছে, রিসোর্স আছে, কিন্তু এখানে স্পেসিফিক বলে দিচ্ছে যে উই আর প্রাউড অফ আওয়ার ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস, আমাদের যে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে, ঐতিহ্যবাহী যে জায়গাগুলো আছে, সেগুলো নিয়ে আমরা খুবই গর্বিত। তার মানে এখানে বাংলাদেশ ছোট দেশ হলেও বাংলাদেশে অনেকগুলো কি আছে, হেরিটেজ সাইটস আছে। হেরিটেজ সাইট মানে হচ্ছে কি ঐতিহ্যবাহী বা ঐতিহাসিক স্থান, যেমন হতে পারে সুন্দরবন, হতে পারে আমার কক্সবাজার, হতে পারে এরকম ঐতিহাসিক স্থানগুলোকে হেরিটেজ সাইট বলা হয়, এগুলোকে ওয়ার্ল্ডের মধ্যে স্বীকৃতি দেওয়া হয়। সো আমরা তাহলে আমরা কি বলবো, দো বাংলাদেশ ইজ স্মল কান্ট্রি,
she has আমরা বাংলাদেশে she ইউজ করব she has a number of heritage sites তার অনেকগুলো হেরিটেজ সাইট আছে she has a number of heritage বাংলাদেশের অনেকগুলো যদিও বাংলাদেশের ছোট তার অনেকগুলো কি আছে ছোট দেশ হলে কম থাকার কথা কিন্তু বেশি আছে হ্যাঁ এটা হচ্ছে আমরা দো বল দো এর রুলস অর্থাৎ বিপরীতটা বলতে হবে ছোট ছোট হওয়ার ফলেও তার কিন্তু অনেকগুলো হেরিটেজ সাইট আছে she has a number of heritage বা আমরা এখানে একটা ওয়ার্ল্ড দিতে পারি ওয়ার্ল্ড WORLD ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস এটা দিতে পারি গেল এরপরে আসি আমরা ই নাম্বারে we are a free nation now আমরা এখন একটি স্বাধীন জাতি in 1970 is the year when 1971 সাল হচ্ছে সেই বছর যখন তাহলে এই ধরনের যদি কোনো একটা ঐতিহাসিক সাল থাকে তাহলে কিন্তু when এর পরে কিন্তু পরটা কিন্তু ফার্স্ট ইনডিফিনিট হবে ঐতিহাসিক সাল থাকলে যদি ঐতিহাসিক সাল না থেকে যদি কোনো একটা নরমাল কোনো একটা কথা সময় থাকে যেমন 10টা AM is the time 10 PM is the time যখন আমরা ঘুমাতে যাই when you go to sleep তখন কিন্তু আমাকে ফার্স্ট ইনডিফিনিটে বলতে হবে না বাট যখন ঐতিহাসিক সাল থাকবে 1971 1952 1966 এই ধরনের যদি কোনো ঐতিহাসিক সাল থাকে আমাকে কিন্তু when এর পরেরটা অবশ্যই ফার্স্ট ইনডিফিনিটে বলতে হবে ফার্স্ট ইনডিফিনিট মানে হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব টু that's very easy structure you know what the 1971 is the year when যখন আমরা কি হয়েছিলাম সবাই জানি we became independent we struggled for our independence অনেক কিছু বলতে পারি তাহলে কি হবে বলতে পারি we became independent we became independent আমরা স্বাধীন হয়েছিলাম we became independent okay it's great we became independent এরপর আসে আমাদের ইংলিশ ইজ এন ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ এটা ইংলিশ নিয়ে ইংলিশ এন ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংরেজি একটি আন্তর্জাতিক ভাষা ইউ কান্ট গেট এ গুড জব তুমি একটি ভালো চাকরি পাবে না তাহলে কখন পাবে না যদি তুমি ইংরেজিতে দক্ষ না হও if you are not expert in English or if you don't have a good command over English যদি আপনার ইংরেজির উপর ভালো দক্ষতা না থাকে you can't get a good job this is very real and you have to check it so আমরা বলতে পারি you can't get a good job তুমি একটা চাকরি পাবে না কখন পাবে না যখন যদি ইংরেজিতে তুমি ভালো দক্ষ না হও তাহলে এখানে যদি তুমি ইংরেজিতে ভালো দক্ষ না হও সে কথাটা বলতে হবে যদি তুমি ইংরেজিতে দক্ষ না হও কি হবে if you are not expert in English if you are not expert in English an expert in English if you are not an expert in English যদি তুমি ইংরেজিতে একজন দক্ষ ব্যক্তি না হও তাহলে তুমি ভালো চাকরি পাবে না this is very real and universal truth in the context of the present situation of the world and you know most of the people who are dominating the world they definitely very expert in English and it is true that most of the students of our country are very weak in English and they're proud of English the main reason behind it they don't practice and they don't get environment for learning English this is the most important case here so if you're not an expert in English you can't get a good job great তো এরপরটাতে আমরা যাই জি নাম্বার আমরা যদি যাই I found a box in the room আমি রুমে একটি বক্স পেয়েছিলাম the box was too heavy বক্সটি too heavy for দেখেন 2 যখনই 2 থাকবে এরপরে কিন্তু আরেকটা 2 হবে প্রথম 2টার পরে কিন্তু অ্যাডজেক্টিভ হবে পরে 2টার পরে কিন্তু অবশ্যই ভার্ব হবে এটা কিন্তু স্পেসিফিক রুল তাহলে the box was too heavy for me দেখেন for থাকলে তখন একটা অবজেক্ট দিতে হবে কার জন্য এই যে আমার জন্য for me to carry অর্থাৎ বক্সটি আমার জন্য বহন করতে না পারার মতো ভারী ছিল এখানে প্রথম টুর পর একটা অ্যাডজেক্টিভ হবে পরবর্তী টুর পর একটা ভার্ব হবে এটা একটা স্পেসিফিক রুল
সো আমি কালার করে দিলাম। ওকে, তাহলে কি হলো? I found a box in the room. The box was too heavy for me to carry. বক্সটা আমার জন্য বহন করতে না পারার মতো ভারী ছিল। That's great. সো সো টুর পরে যদি অ্যাডজেক্টিভ থাকবে, পরবর্তী টুর পরে কিন্তু ভার্ব দিতে হবে। তো আই এম, এরপর এস নাম্বার যদি আমরা যাই, I was really in a great danger. আমি সত্যি খুব একটা বিপদে ছিলাম। He came here with a view to, দেখেন he came here, সেখানে এসেছে with a view to, with a view to, look forward to, get used to। আমরা জানি নর্মালি টুর পরে we have to use a simple form of verb that means verb based form, but with the phrase like this, with a view to, get used to, views to, subject to, object to, addicted to, accustomed to, এই ধরনের যেই ফ্রেজ যুক্ত টু গুলো আছে তাদের পরে কিন্তু ভার্বের সাথে আইএনজি যোগ করে বাকি অংশ যোগ করতে হয়। তার মানে একটা ভার্ব বসবে, তার সাথে আইএনজি যোগ করবে, জিরান ফর্ম হয় ভার্বের। তাহলে সেখানে এসেছিল উইথ এ ভিউ টু হেল্প ইন মি, বলতে পারি আমি হেল্প ইন মি ফ্রম দ্য ডেঞ্জার, হেল্প ইন মি ফ্রম দি ডেঞ্জার, from the danger, বিপদটা থেকে রক্ষা করার জন্য সে এখানে এসেছিল। ঠিক, আমি বোল্ড করে দিই। দ্যাটস গ্রেট। হ্যালো, এরপর আমাদের আই নাম্বার আছে। I can't recall his name, আমি তার নাম মনে করতে পারি না, কারণ পারছি না। It is long since, it is long since, যখন এই ধরনের থাকবে it is long since, since এর আগে যখন এই ধরনের প্রেজেন্ট টেন্স থাকবে পরটা কিন্তু ফার্স্ট ইনফিনিট হবে, নির্দিষ্ট রুল। সিন্স এর আগে প্রেজেন্ট টেন্স থাকলে পরটা কিন্তু ফার্স্ট ইনফিনিট হবে। সিন্স এর আগেরটা যদি ফার্স্ট টেন্সে থাকে, যেমন ইট ওয়াজ লং, তখন কিন্তু ফার্স্ট পারফেক্ট হবে, সিম্পল রুল। সিন্স এর আগে প্রেজেন্ট টেন্স হলে পরটা ফার্স্ট ইনফিনিট। কেন হয় এটা হচ্ছে কোয়েশ্চেন, why we have to use first infinity in this case, this is the question here and you have to understand it. সো কারণটা হচ্ছে, আপনি দেখেন এটা যে বাংলা মিলান, অনেক দিন হয়ে গেছে তার সাথে আমার দেখা হয়েছিল, বলি না আমরা নরমালি কথা যে অনেক দিন হয়ে গেছে তার সাথে আমার দেখা হয়েছিল, এই যে কথাটা তার সাথে আমার দেখা হয়েছিল, এটা কিন্তু ফার্স্ট টেন্সে আসে। অর্থাৎ আমরা যদি বাংলা সাথে আমরা যদি অ্যাডজাস্ট করি তখন কিন্তু অটোমেটিক্যালি বাংলাটা কিন্তু ফার্স্ট ইনফিনিট এর মতোই অর্থ প্রকাশ করে, যার কারণে আমরা এখানে ফার্স্ট ইনফিনিট ইউজ করব। আর ফার্স্ট ইনফিনিট থাকলে তো অবশ্যই ফার্স্ট টেন্স ইউজ করতেই হবে, মানে প্রথমটা ফার্স্ট টেন্স থাকলে দ্বিতীয়টা ফার্স্ট টেন্স ইউজ করা জরুরি, বাধ্যতামূলক। সো ইট ইজ লং সিন্স, তাহলে উই টক, উই মেট লাস্ট বলতে পারি, আমরা বলি উই মেট লাস্ট, আমরা শেষবার মতো সাক্ষাৎ করেছিলাম, উই মেট লাস্ট, আমরা শেষবার মতো সাক্ষাৎ করেছিলাম, হতে পারে। টাইম উইল ডিসাইড এভরিথিং, সময় সবকিছু সিদ্ধান্ত নিবে, ডু ইউর বেস্ট। দেখেন টাইম উইল ডিসাইড এভরিথিং, কিছু কিছু সেন্টেন্স আছে এখানে কোনো রুলস কাজ করে না, জাস্ট আপনাকে বাংলাটা তৈরি করে কিন্তু অ্যাডজাস্ট করতে হয়, এটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে। টাইম উইল ডিসাইড এভরিথিং, সময় সবকিছু সিদ্ধান্ত নিবে বা ঠিক করবে। ডু ইউর বেস্ট, ডু ইউর বেস্ট টু মেক, ডু ইউর বেস্ট টু মেক প্রপার ইউজ অফ টাইম হতে পারে, ডু ইউর বেস্ট টু মেক প্রপার ইউজ অফ টাইম হতে পারে। সো ডু ইউর বেস্ট টু মেক প্রপার ইউজ অফ টাইম, মানে সময় বলে দিবে, সময় সদ্ব্যবহার করার জন্য তোমার সর্বোচ্চ চেষ্টা করো, এটা হতে পারে। সো এই গেল আমাদের 10টা, খুব সুন্দর করে আমরা কমপ্লিট করে ফেললাম। সো আশা করি এভাবে কিছু রুলস এবং কিছু বাংলা তৈরি করে করে আমরা কিন্তু সেন্টেন্সগুলো, ইনকমপ্লিট সেন্টেন্সগুলো কমপ্লিট করতে পারি। সো নেক্সট কোনো টিউটোরিয়ালে আমরা আসবো যে কমপ্লিটিং সেন্টেন্সের একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, যেখান থেকে একটা রুলস মাস্ট থাকে, সেটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্স, ইফ ক্লজ যাকে বলা হয়, ইফ ক্লজ। সো আমরা নেক্সট ক্লাসে ইফ ক্লজ নিয়ে আলোচনা করব। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, এবং আমার ক্লাসগুলো যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং রিকমেন্ড করবেন। নেক্সট আপনারা কোন ধরনের ক্লাস চান সেটা। থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।